হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেল। আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা যেই অঙ্কের যে চ্যাপ্টারটা পড়বো, রাশিবিজ্ঞান। আগের দিন তোমাদের একটা পার্টে বোঝানো হয়েছিল গড় কি। গড় গড়ের যে গড় নির্ণয়ের যে তিনটে পদ্ধতি আছে, সেই তিনটে পদ্ধতি আগের দিন তোমাদের হালকা করে বুঝিয়ে দিয়েছিলাম, এবং যৌগিক গড়টা তোমাদের বড় করে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের বোঝাবো হচ্ছে কল্পিত গড়। যেই গড় নির্ণয়ের যে 2 নম্বর পদ্ধতি আছে, সেটা হচ্ছে কল্পিত গড়। এবার তোমাদের আগের দিন বলা হয়েছিল যে কল্পিত গড় আর যৌগিক গড় কোথায় ব্যবহৃত হয়, বা ক্রমবিচ্যুত পদ্ধতি যেটা আছে গড় নির্ণয়, ওটা কোথায় ব্যবহৃত হয়। তো আরেকবার বলে দিচ্ছি যে কল্পিত গড়টা কোথায় ব্যবহৃত হয়। কল্পিত গড়টা ব্যবহৃত হয় হচ্ছে যখন আমাদের ক্যালকুলেশন গুলো অনেক বড় হয়ে যায়, যেমন হচ্ছে পরিসংখ্যার মান যদি অনেক বড়, কি শ্রেণী মধ্যকের মান অনেক বড়, কি এক্স আই এর মান অনেক বড়, তখন যে এক্স আই আর এফ আই এর যে গুণফল, ওই গুণফলটা তো অনেক বড় হয়ে যাবে। যদি মনে করো এরকম সংখ্যা আছে যে 219, এক্স আই এর মান যদি 219 আর যদি এফ আই এর মান যদি 39 হয়, এক্ষেত্রে তো আমাদের সেই গুণ করতে অনেক টাইম লেগে যাবে, অনেক বড় হবে গুণগুলো, নাম্বারটাও অনেক বড় আসবে। এই সমস্যা যাতে না হয় সেজন্য আমাদের কল্পিত গড় পদ্ধতিটা তৈরি করা হয়েছে। তো চলো দেখে নিই কল্পিত গড় পদ্ধতি কেমন করে কি হয়। তো এটা হচ্ছে একটা ছক। কি ছক? যদি ধরে নিই যে এই ছকটাকে আমরা ধরে নিই যে কোনো এক ব্যবসায়ী, মনে করি 40 দিনের ইনকামের একটা পরিসংখ্যান ছক। কি কোনো একটা ব্যবসায়ী 40 দিনের ইনকামের একটা পরিসংখ্যান ছক, যে ইনকাম গুলো রেঞ্জ কি 2150 থেকে 2250, তারপরে হচ্ছে 2250 থেকে 2350, 2350 থেকে 2450, আর 2450 থেকে 2550। এটা কি কোন এক ব্যবসায়ীর ইনকামের গড়, মানে রেঞ্জ। এবার আমরা যদি দিন সংখ্যা যদি 40 ধরি, যে দিন সংখ্যা যদি
দিন সংখ্যা ধরি 40, মানে দিন সংখ্যা বা কি এফআই, ঠিক আছে। এফআই যদি 40 ধরি, মনে করি যে আহ এই 2150 থেকে 2250 মনে করি 11 দিন, ঠিক আছে। তারপরে মনে করি 2250 থেকে 2350 মনে করি 7 দিন, আর এটা মনে করি 9 দিন। তাহলে কত হলো, 11 আর 9 20 আর 27, মনে করি এটা 3 দিন। বা এটা 9 দিনের জায়গায় যদি এটা 8 দিন করি, আর এটা যদি 4 দিন করি, তাহলে কত হলো টোটাল 11, 11 আর 18, 11 আর 7 18, 18 আর 8 26, 26 আর 4 30। আচ্ছা 40 দিন তো, তাহলে মনে করি আচ্ছা 30 দিনেরই করি আগে, ঠিক আছে। আগে 30 দিনেরই দেখি, 30 দিন। এবার তাহলে কি করবো, শ্রেণী দিয়ে তো আমাদের কিছু হবে না, কারণ শ্রেণী দিয়ে তো আমরা পরিসংখ্যানের সাথে গুণ করে কিছুই বের করতে পারবো না। তো আমাদের কি বের করতে হবে, শ্রেণী মধ্যক, কারণ শ্রেণী মধ্যক দিয়েই হবে, কারণ রেঞ্জ দিয়ে তো আমরা কিছু করতে পারবো না, একটা নির্দিষ্ট পার্টিকুলার সংখ্যা চাই। তো শ্রেণী মধ্যক চলো বের করে নিই। শ্রেণী মধ্যক আমরা কি করে বের করি, আগের দিন তো বলেছি শ্রেণী মধ্যক কি করে বের করি। শ্রেণী মধ্যক কি করে বের করি, যে শ্রেণী উচ্চ সীমা যোগ শ্রেণী নিম্ন সীমা, একে কত দিয়ে ভাগ করি, নাকি 2 দিয়ে। তা শ্রেণী মধ্যক কি করে বের করি, শ্রেণী উচ্চ সীমা শ্রেণী নিম্ন সীমা থেকে 2 দিয়ে ভাগ করি। তো শ্রেণী উচ্চ সীমা কত, 2250, শ্রেণী নিম্ন সীমা কত, 2150, কত হবে টোটাল 4043, হবে। তো এদের মিডিলে কি আছে, 2200, এদের মিডিলে কি আছে 2200। এবার এটা যেমন দেখে বোঝা যাচ্ছে এদের মিডিলে কি আছে 2300, এদের মিডিলে কি আছে 2300, এদের মিডিলে কি আছে 2400, এদের মিডিলে কি আছে 2500। এটা হচ্ছে কি শ্রেণী মধ্যক বেরোলো। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার কল্পিত গড় কেন ব্যবহার করি, আর হচ্ছে আমরা যে যৌগিক পদ্ধতি আছে ওই যৌগিক পদ্ধতি আমরা কেন ব্যবহার করি, তার কারণই হচ্ছে যে 2200-র সাথে যদি 11 গুণ করি তাহলে নাম্বারটা অনেক বড় হয়ে যাবে। তারপরে 2300 যদি 7 গুণ করি নাম্বারটা আরো বড় হয়ে যাবে। 2400-র সাথে 8 গুণ করলে সেরকম অনেক বড় হয়ে যাবে। তারপরে 2500-র সাথে 4 গুণ করলে বড় হয়ে এখানে যে এক্স আই এফ আই বেরোতো, যে আমরা এক্স আই এফ আই বের করতাম সামেশন অফ, সেই নাম্বারটা অনেক বড় নাম্বার চলে আসবে। সেই সামেশন অফ এক্স আই এফ আই দিয়ে তারপরে সামেশন আবার এফ আই আমরা যদি ইয়ে করি, সেক্ষেত্রে নাম্বারটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমরা কি করি, যে আমরা একটা কল্পিত গড় পদ্ধতি এনেছি। এবার কল্পিত গড় পদ্ধতি কি, তো আগের দিন বলে দিয়েছিলাম যে একটা গড় কিনা আমাদের কল্পনা করে নিতে হবে। কি করে নিতে হবে, একটা গড় আমাদের কল্পনা করে নিতে হবে। সেই গড়টারই নাম হচ্ছে এই যে এ, এই যে এ যেটা আছে সেটাই হচ্ছে আমাদের কল্পিত গড়। এই এটাই কি আমাদের কল্পিত গড়। এবার কল্পিত গড় কোনটা আমরা কল্পনা করে নেব, যে এটা তো ধরবো, এটা আমরা কি ধরে নেব, এই যে এ এর মান, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় যে এটা আমরা কি ধরবো। এবার এ ধরতে হবে শ্রেণীমধ্যক থেকে এমন একটা সংখ্যা যে কিনা এই শ্রেণীমধ্যক গুলির মিডিলে আছে। কে আছে, শ্রেণীমধ্যক গুলি মিডিলে আছে। এই শ্রেণীমধ্যকের থেকে যে কোনো একটা সংখ্যা ধরে নাও, মিডিলে না থাকলেও হবে। ব্যাপারটা হচ্ছে 2200 ধরেও করতে পারি আমরা, 2300 ধরেও করতে পারি, 2400 ধরেও করতে পারি, 2500 ধরেও করতে পারি, কিন্তু মিডিলে ধরবো কেন, যা যদি আমরা মিডিলে ধরি তাহলে উপরে একটা ভ্যালু আসবে, নিচের ভ্যালু আসবে। আর মানে উপরের ভ্যালু যদি মিডিলে ধরি, মনে করি যদি আমরা 2300টাকে ধরি, তাহলে উপরের যে ডিভিয়েশন এক্স আই মাইনাস এ, যেটা আমরা বলছি কিনা ডি, ডি ফর কি ডিভিয়েশন বা বিচ্যুত, ওই বিচ্যুতর মানটা কি, এখানে 100 আসবে, -100, এখানে কত আসবে 0 আসবে, এখানে কত আসবে +100 আসবে, আর এখানে কত আসবে +200। কিন্তু যদি আমরা এবার 2300 ধরলে তো এই এইগুলো হলো, 2300 ধরলে কি ছিল, 2300 ধরলে ডিভিয়েশন কি ছিল, -100, 0, +100 আর +200। এবার 2500 ধরলে কি হবে, যে আমরা 2500 কেন ধরছি না, 2500 ধরলে প্রথম কি কত, -300, তারপরে কত -200,
তারপরে কত -100, তারপরে কত 0। আর 2200 ধরলে কি হবে, 2200 ধরলে হবে হচ্ছে প্রথমে 0 হবে, তারপরে +100, তারপরে +200, এরকম করে +300। এইবারই হচ্ছে কথা যে হচ্ছে 2300 কেন ধরবো, 2500 আর 2200 কেন ধরবো না, 2300 কেন ধরবো আর 2500 আর 2200 কেন ধরবো না। এবার দেখো 2300 ধরলে মানটা কেমন আসছে, 100, 200, 100, 100, 200, ম্যাক্সিমাম মান কত আসছে 200। সেক্ষেত্রে কি আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে অনেক। আর যদি আমরা 2500 ধরি, দেখো ম্যাক্সিমাম মান কি আসছে -300, ক্যালকুলেশনটা 300 দিয়ে গুণ করতে হবে। আর 2200 ধরলে কি হবে +300, ক্যালকুলেশনটা এক্ষেত্রেও 300 চলে আসছে। এগুলো তো তোমার চারটে দিয়ে বোঝানো হয়েছে, তাই এক্ষেত্রে যদি অনেক বড় থাকে, মানে অনেকগুলো যদি পরিসংখ্যান থাকে, মনে করো 3000 অব্দি আছে, সেক্ষেত্রে যদি আমরা 2200 ধরি, 3000-এর যদি কোনো শ্রেণী থাকে, সেক্ষেত্রে আমাদের কত বেরোবে, 800 বেরোবে। সেক্ষেত্রে ক্যালকুলেশন আরো অনেক বড় হয়ে যাবে, জটিল হয়ে যাবে। তার জন্য আমরা কি করি, সবসময় এমন একটা মান ধরি যেটা কিনা এই শ্রেণী মধ্যকের একটা মিডিল মান। এবার এখানে তো কোনো মিডিল মান পাবো না, যদি এখানে 5টা ভ্যালু থাকতো, মনে করি যদি এখানে একটা 2600 যদি থাকতো, তাহলে কি হতো, যদি আমরা 2600 ধরেও নিই, মনে করো একটা শ্রেণী ধরেই নিচ্ছি 26, তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে, যদি এটা 2550 থেকে যদি 2650 হয়, তাহলে এই শ্রেণীটা কত 26, আর এর এর শ্রেণীর মধ্যে কত 26, আর এটা যদি 10 ধরে নিই, তাহলে আমাদের এখানে 40 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কত 40 হয়ে যাচ্ছে দিন সংখ্যা, যেটা কিনা এই যে পরিসংখ্যা বা দিন সংখ্যা, এটা পরিসংখ্যা বা দিন সংখ্যা। এটা কি, এটা ছিল হচ্ছে আয় বা ইনকাম, এটা কি দিন সংখ্যা। এবার গেল, এবার যদি মিডিলটা আমরা খুঁজি, কি আছে এই শ্রেণীর মধ্যে মিডিলে কি আছে, 24 আছে না, 24 এর পাশে দুটো ভ্যালু আছে, 24 এর উপরে দুটো ভ্যালু আছে, নিচে দুটো ভ্যালু আছে, আর উপরে দুটো ভ্যালু আছে। তাহলে আমরা কি ধরে নেবো, শ্রেণী তোমার কল্পিত গড় কোনটা, এর মান কত ধরে নেবো আমরা এক্ষেত্রে, এর মান 24। তো কেন ধরলাম, ওই যে বললাম যে মিডিলে আছে তাই। এবার হচ্ছে xi মাইনাস a, কি করতে হবে, xi মাইনাস a করতে হবে। xi কত আমাদের 2200, 2200 থেকে যদি 2400 বাদ দিই, কি বেরোবে, 2200 থেকে যদি 2400 বাদ দিই, কি বেরোবে, -200 বেরোবে না। মাইনাস ভ্যালুটা এক্ষেত্রে কনসিডার করতে হবে গড় নির্ণয়ের ক্ষেত্রে। অনেকে বলতেই পারে যে মাইনাস ভ্যালু কেন কেন নেবো, কারণ মাইনাস ভ্যালুটা এক্ষেত্রে কনসিডার করতে হবে, কারণ গড় তো ধরেছি, এই গড়ের, এই যে কল্পিত গড় ধরেছে, এই কল্পিত গড়ের থেকে 2200 কত বেশি বা কম, সেটাই, কত কম নাকি 200 কম, তা কম বোঝালে কি আমরা মাইনাস মাইনাস ব্যবহার করি। সেক্ষেত্রে তাহলে 2400 যদি ধরে নিই, এ যদি 2400 ধরে নিই, তাহলে কি বেরোবে, ডিআই সমান সমান কি বেরোবে, xi মাইনাস 24। তাহলে সেক্ষেত্রে হিসাব করি, এখানে -200, এটা -100, এটা কত +0, এ +100, আর এ কত +200। এটা বেরোলো, কি বেরোলো, ডিআই বেরোলো। এবার আমাদের এই পরিসংখ্যান কত ছিল এখানে, টোটাল 40, বা সামেশন অফ fi, ঠিক আছে, সামেশন অফ fi। এবার আমাদের কি বের করতে হবে, নাকি fi আর di এর গুণফল। আমরা যেমন কল্পিত এই যৌগিক পদ্ধতিতে কি বের করছিলাম, xi আর fi এর গুণফল, যৌগিক গড় পদ্ধতিতে বের করছিলাম। আর এক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, xi di। তো চলো xi di ব্যবহার বের করি। কত হচ্ছে 200, কত হচ্ছে 11, মাইনাস 2200, এক্ষেত্রে -700, এক্ষেত্রে 0, এক্ষেত্রে 400 +400, আর এক্ষেত্রে কত +2000। বুঝতে পেরেছো সবাই, কত বেরোলো এফআই ডিআই, যা বেরোলো বেরোলো, এই 2200, -2200, -700, 0, 400 আর 2000। কি করে বের করলাম এফআই ডিআই, নাকি এই ডিআই এর সাথে এফআই গুণ করলাম, এই যে এটা গুণ, এটা কি করলাম, এদের গুণ করলাম, 2200 বেরোলো, 7 দিয়ে -100 গুণ করে -700, 8 দিয়ে
শূন্য গুণ করলে শূন্য, 4 দিয়ে 100 গুণ করলে 400, 200 দিয়ে 10 গুণ করলে 2000। এটা বেরোলো কি এফ আই ডিআই। এবার এই সামেশনটা বের করি, সামেশন অফ এফ আই ডিআই কত বেরোবে দেখো, -2200 আর -700 কত হয়, -2900, -2900, আর এখানে কত আছে +2400, তাহলে কত বেরোবে নাকি -500, কি বেরোলো এফ আই ডিআই। এবারে এই -500 দিয়ে কি করব সেটাই হচ্ছে কথা। -500 দিয়ে কি করব, কি করে বেরোবে -500 দিয়ে গড় কি করে বেরোবে আমাদের এক্ষেত্রে, এই এফ আই ডিআই টা বেরোলো, এটা দিয়ে এবার কি করব, এটা দিয়ে যেটা করব সেটা হচ্ছে এবার এদের গড় বের করব। কার গড়, নাকি এই যে ডিভিয়েশনের যে যোগ ডিভিয়েশনটা বেরোলো -500 বা বিচ্যুত যেটা বেরোলো, এই ডি তে কি ডিভিয়েশন বা বিচ্যুত, এই যে যে বিচ্যুতিটা বেরোলো বা বিচ্যুতি যেটা বেরোলো, এই বিচ্যুতি দিয়ে কি করব, এই বিচ্যুতির গড় বের করবো। এই বিচ্যুতিটা কতগুলো পরিসংখ্যান দিয়ে বেরিয়েছে, এই বিচ্যুতির যে গড়টা বের করব তার নাম হচ্ছে, আচ্ছা ওপাশেই করি, তার নাম হচ্ছে ডি বা, আগে যৌগিক পদ্ধতিতে আমরা কি বের করছিলাম, এক্স বার কি করে বের করছিলাম, সামেশন অফ এক্স আই এফ আই কে সামেশন অফ এফ আই দিয়ে ভাগ করছিলাম, কি পাচ্ছিলাম এক্স বার বা যৌগিক গড়। এক্ষেত্রে কি পাবো, ডিভিয়েশনের গড় বা বিচ্যুতর গড়, সেটা কি করে পাবো, এই যে সেম ফর্মুলা, এই যে এক্স বার এক্স আই এফ আই বাই এফ আই, এক্ষেত্রে যেহেতু ডি বার পাবো তাই কি আমরা সামেশন অফ এফ আই ডিআই বা এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই কত পাবো -500/40, এটাকে এইভাবেই রেখে দিই আপাতত, পরে হিসাব করে নেবো। এবার এই ডি বারটাকে কি বলে, বলেই তো দিলাম, এই ডি বারটাকে কি বলে, বিচ্যুতির গড়। এই ডি বারটাকে কি বলে, বিচ্যুতির গড়। এবার এই ডি বার যে কি করব, বিচ্যুতি তো বেরোলো, এবার এই ডি বার দিয়ে কি করব, এবার ডি বার দিয়ে যেটা করব সেটা হচ্ছে, আমরা যেই এটা ধরে নিয়েছিলাম এই যে কল্পিত গড়, এই এর সাথে ডি বারের কি করব যোগ করব, তাহলে এক্ষেত্রে আমরা যৌগিক গড় পাবো। তাহলে এক্ষেত্রে যৌগিক গড় কি করে পাবো, এক্ষেত্রে গড় কি করে পাবো, যৌগিক গড় না শুধু গড়, গড় কি করে পাবো, গড় বা এক্স বার কি করে পাবো, সেটা হচ্ছে এর সাথে ডি বারের যোগ করে পাবো। এবার আমাদের নেগেটিভ বেরিয়েছে, তার মানে কি বিয়োগ করতে হবে, পজিটিভ বেরোলে আমরা কি করতাম যোগ করতাম। তো চলো দেখে নিই গড়টা কি হবে, এ কত ধরেছিলাম 2400, তার সাথে যোগ করব কি -500/40, এই 500/40 যদি কাটাকাটি করে কত বেরোবে 12.5, কত বেরোবে -12.5, তাহলে কি হবে 2400 - 12.5, এটা কত বেরোবে, 0.5 দিলে 13, 7 দিলে 20, 0.5 দিলে 13, 7 দিলে 20, 8 দিলে 100, আর 2300, কত বেরোলো 2387.5, এটা কি এর গড়। বুঝতে বোঝা গেছে সবার, যে হচ্ছে এক্ষেত্রে কি করে পাবো গড়, যে আমরা ডিভিয়েশনের যে গড়টা পাবো সেটা দিয়ে আমরা যে কল্পিত গড় ধরে নিয়েছিলাম, আমাদের যে এটা যে ধরে নিয়েছিলাম এর সাথে এই ডিভিয়েশনটা আমাদের কি করতে হবে যোগ বা বিয়োগ করতে হবে। ডিভিয়েশনের মান যদি নেগেটিভ বেরোয় তাহলে বিয়োগ করবো, ডিভিয়েশনের মান যদি পজিটিভ বেরোয় তাহলে যোগ করব। আমাদের আমাদের ক্ষেত্রে যেহেতু ডিভিয়েশনের মান নেগেটিভ বেরিয়েছে আমরা কি করেছি বিয়োগ করেছি, এটা হচ্ছে গড়। এবার আসি, এবার আসি হচ্ছে আরেকটা সম্পর্ক, যেটা হচ্ছে এই এক্স বার আর ডি বারের মধ্যে সম্পর্ক, যে এটা কেন করলো, এটা আমরা
কেন করলে? এবার আসি সেক্ষেত্রে। তো চলো আমরা এই যে যে আমরা ক্রম যে কল্পিত গড়টা বের করলাম, যে এক্স বার সমান সমান যে এ প্লাস বি বার, এখানে যে আমরা কল্পিত গড়টা বের করেছিলাম যে এক্স বার এ প্লাস বি বার, এটা কি করে বেরোচ্ছে তার একটা প্রমাণ আছে। সেই প্রমাণটা চলো আমরা দেখে নিই যে কি করে বেরোচ্ছে, যে এক্স বার আর ডি বারের মধ্যে সম্পর্কটাই বা কি, যে এক্স বার ও ডি বারের মধ্যে সম্পর্ক। যেমন যদি আমরা ধরে ডি বার সমান সমান কি ছিল আমাদের এক্ষেত্রে, ডি বার সমান সমান ছিল হচ্ছে ওই যে এই যে এটা ডি বার সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ আই। এক্ষেত্রে কি লেখা যায়, সামেশন অফ এফ আই ডিআই কে কি লেখা যায়, এক্স আই মাইনাস এ বাই সামেশন অফ এফ আই। এবার যদি আমরা সামেশন অফ এফ আই যদি, আচ্ছা এটা মাইনাস হবে, এক্স আই মাইনাস এ, যে এই যে ডিআইটা আছে কি এক্স আই মাইনাস এ। এবার যদি আমরা ব্র্যাকেটটা খুলে দিই তাহলে কি হবে, সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস সামেশন অফ এফ আই এ, আর এটা কি হবে বাই সামেশন অফ এফ আই। এবার যদি আমরা কি করব, আলাদা আলাদা করে দিই, যে আমরা ওই যে যে ভাগের ক্ষেত্রে আলাদা আলাদা করে লিখতে পারি যদি ওদের লসাগু কমন থাকে, সামেশন অফ এফ আই মাইনাস সামেশন অফ এফ আই এ বাই সামেশন অফ এফ আই। এবার এক্ষেত্রে কি লেখা যায়, সামেশন অফ এফ আই আর এক্স আই মানে কি, এক্ষেত্রে প্রত্যেকটা ডি বার আছে, সামেশন অফ এফ আই আর এক্স আই কি ছিল, সামেশন অফ এফ আই এক্স আই বাই এফ আই। এটা কি ছিল, এটা যৌগিক গড় ছিল না আমাদের, যৌগিক গড়, এটা তো যৌগিক গড়ে পড়েছিলাম আমরা, সামেশন অফ এফ আই এক্স আই বাই এফ আই। এবারে এই যৌগিক গড়টা আমরা কি কি হিসাবে লিখি, এক্স বার, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স বার হয়ে যাবে। আর এক্ষেত্রে দেখো কি হবে, এক্ষেত্রে যদি আমরা একটাকে কমন নিই, এ তো ধ্রুবক পদ, এ তো কোনো সময় চেঞ্জ হচ্ছিল না এখানে, কারণ এর মান কত ছিল 24 তো ধরে নিয়েছিলাম, প্রত্যেকটা পরিসংখ্যান ক্ষেত্রে এর মান কি হচ্ছিল 24 টা একই ছিল। তাই এর যদি ধ্রুবক পদ হয় তাহলে আমরা কি এটাকে কমন নিতে পারি, কমন নিয়ে কি করতে পারি, কমন নিলে থাকবে হচ্ছে উপরে থাকবে সামেশন অফ এফ আই, নিচেও থাকবে সামেশন অফ এফ আই। কারণ এটা কি, যেহেতু কি এটা কি এ ইকুয়াল টু ধ্রুবক পদ, এ তো ধ্রুবক পদ, তাহলে এর মান তো কোনো সময় চেঞ্জ হবে না। এবার সামেশন অফ এফ আই কেটে যাবে, কেটে গেলে কি থাকবে, কেটে গেলে থাকবে হচ্ছে ডি বার সমান সমান এক্স বার মাইনাস এ। আর যদি আমরা এটা তো ডি বার সমান সমান এক্স বার মানে মাইনাস এ বেরোলো, তাহলে এটারে যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে, এক্স বার সমান সমান ডি বার প্লাস এ, বা আমাদের যে সূত্র ছিল যে এক্স বার সমান সমান এ প্লাস ডি বার, এটাই হচ্ছে তোমার আমাদের কল্পিত গড়ের কল্পিত গড়, এটাই আমাদের কি কল্পিত গড়। তো স্টুডেন্ট, আজকে তোমাদের এই কল্পিত গড় অব্দি থাকলো। পরের দিন আমরা ক্রমবিচ্যুত যে গড়টা আছে সেই ক্রমবিচ্যুত গড়টা আমরা বুঝে নেব। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।